আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রাতের শেষ ভাগ। কারো কান্নার শব্দে ঘুম ছুটে গেল অভ্রর। এত রাতে আবার কে কাঁদছে? তখনই মনে পড়ে গেল অনুর কথা। লাফ দিয়ে উঠে বসলো খাটের ওপরে। অনু তল পেটে হাত দিয়ে কাঁদছে। অভ্রর বুক কাঁপছে। সে কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নাকি? সে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছিল তার জানা নাই। বিছানায় তাকিয়ে দেখলো জায়গায় জায়গায় রক্তের চিহ্ন। অভ্র ভীষণ ভয় পেয়ে গেল। তার মেয়েলি বিষয়ে তেমন ধারণা নাই। মেয়েদের সাথে ফ্ল্যাট করলেও সে কখনো বেশি দূর পর্যন্ত কথা করায়নি। সে তড়িঘড়ি করে অনুর কাছে জানতে চাইল। কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? অনু একটা রাগী লুক দিল, যেন তাকে এখনই পুড়িয়ে দিবে। অভ্র একটু দমে গেল, ভালো করে তাকালো অনুর দিকে। গলার নিচ দিয়ে ছোট ছোট কামড়ের দাগ, ঠোঁট ফুলে বালিশ হয়ে গেছে। অনু পেটে হাত দিয়ে চেপে রেখেছে। এবার অভ্র বুঝতে পারছে অনুর শরীরে প্রচুর ব্যথা হচ্ছে। সে তড়িঘড়ি করে ওষুধের বক্স বের করে আনলো। ব্যথার বড়ি বের করে তার সামনে ধরলো। অনু সেদিকে তাকাতেই সে বলল, খেয়ে নে পাখি, ব্যথা কমে যাবে। অনু ওষুধগুলো ছুঁড়ে জানালা দিয়ে ফেলে দিল। রাতে তার গা কাঁপছে। সে ভাবতেই পারেনি তার শরীরে এতটা খারাপ লাগবে। সে তো এখন দাঁড়াতে অবধি পারছে না। তার ভীষণ কান্না পাচ্ছে। অনু বুঝলো অনুর প্রচুর রাগ অভিমান হয়েছে, কিন্তু সে কি করবে? তার কিছু করার ছিল না। তাকে আটকে রাখার জন্য এটাই তার বেস্ট অপশন মনে হয়েছে। সে শুনেছে স্বামীর আদর সোহাগ পেলে মেয়েরা সব ভুলে যায়। এ তো দুদিনের প্রেম। অভ্র আবার ওষুধ বের করে অনুর মুখের সামনে ধরলো। অনু ফেলতে যাবে তার আগে অভ্র দিল এক ধমক। এবার যদি ফেলেছিস আবার একই কাজ করব, বলে দিলাম। অনু কেবলি রাগ দেখাতে চাচ্ছিল, কিন্তু অভ্রর কথা শুনে তার জবান বন্ধ হয়ে গেল। এখন যদি অভ্র আবার তার কাছে আসে তাহলে নিশ্চিত সকালে সে গোরস্থানে থাকবে। থাক বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। সে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিল। এখন না খেলে সকালে নিশ্চিত সে বিছানা থেকে উঠতে পারবে না। অভ্র একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এই মেয়ে সোজা কথা কোনো দিনও বুঝে না। অভ্র বলল, চল বাথরুমে দিয়ে আসি, গোসল করে বেরোবি। অনু এই না বলতে যাচ্ছিল তার আগে অভ্র তাকে কোলে তুলে নিল। অনু ভয়ে তার গলাও জড়িয়ে ধরল। তার গায়ে শুধু একটা চাদর মোড়ানো। সে লজ্জায় হাঁসফাঁস করছে। অভ্র কানের কাছে মুখ নিয়ে বলল, লজ্জা পেও না পাখি, সব দেখা শেষ। অনুর কান গরম হয়ে গেল। এই লোক আসলেই নির্লজ্জ বেহায়া। মুখে কিছু আটকায় না। অভ্র তাকে বাথরুমে নামিয়ে দিল। অনু মুষ্টি করলো, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। অভ্র বুঝতে পেরে বলল, আমার একটা ট্রাউজার আর টি শার্ট দিচ্ছি, গোসল করে পরিস। অনু ঘাড় কাত করে সম্মতি জানালো। আর তার আর কিছু করার নেই। আজকে রাত পার হোক, সে আর জীবনেও এই ঘরের মুখে পা দিবে না। শালা বদমাস। বউ পেয়ে মাথা ঠিক নাই। প্রথম রাতে এতবার কেউ কাছে আসে? বোঝা উচিত ছিল তো এটা প্রথম ব্যথা পাবে। খচ্চর কোথাকার। অনু নানান ধরনের গালি দিচ্ছে তাকে। 20 মিনিট পরে অনু খট করে দরজা খুলে দিল। দরজা খোলার শব্দে অভ্র এগিয়ে এলো। সামনে তাকাতেই সে অনুকে একদম জাম্বু জাম্বু লাগছে। ট্রাউজার ফ্লোরের সাথে ঘষছে, আর টি শার্ট তো হাঁটুর উপরে। অভ্র হা হা করে হেসে উঠল। এত রাতে এই হাসির শব্দ চারপাশে ঝংকার তুলছে। অনু বেকার মতো তার দিকে তাকিয়ে রইল। সে জানে তাকে বাজে দেখাচ্ছে, তাই বলে হাসবে? বাজে লোক কোথাকার। অভ্র হাসি থামিয়ে বলল, একদম পিচ্ছি লাগছে জান। অনু বিড়বিড় করে বলল, পিচির কাছে আসতে মায়া লাগে না শয়তান? অভ্র ব্রু কুঁচকাল। সে জানে তার গোষ্ঠী উদ্ধার করেছে। সে আর কিছু না। অনুকে কোলে করে বাইরে নিয়ে এলো, খাটে বসিয়ে দিল। অনু খেয়াল করল আগের চাদরটা পাল্টিয়ে ফেলেছে। অভ্র অনুর পেছনে দাঁড়িয়ে চুল সুন্দর করে মুছে দিল। অনুর চুল খুব বড় না হলেও অনেক গোছে আর সুন্দর। অনু কিছু বলল না। তার শরীরে এখন শক্তি নাই। তর্ক করার জন্য তো এনার্জি দরকার হয়।
কাল থেকে শুরু করবে। কিছুক্ষণ পরে চুলগুলো হালকা ঝরঝরে হলে সে অনুকে বুকে নিয়ে শুয়ে পড়ল। অনু মুচড়ামুচড়ি করেও ছাড়াতে না পেরে একসময় চোখ বুজে নিল। সকালবেলা আহিয়া আজ বাগানে হাঁটতে বের হয়েছে। সকালের আবহাওয়া আজ অনেকটাই সুন্দর, নানান রকম ফুল ফুটে আছে বাগানে। সে হেঁটে হেঁটে সবটাই দেখছে। আরজান গেছিল বাইরে জগিং করতে। আসার সময় আহিয়াকে বাগানে দেখে সেও এলো সেদিকে। আহিয়া কাছাকাছি দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এত সকালে এখানে কি করছো? আহিয়া প্রথমে চমকে উঠলেও পরে স্বাভাবিক হয়ে বলল, এই একটু হাঁটতে বেরিয়েছিলাম, আজ সকালটা একটু বেশি সুন্দর। সকাল নয় ম্যাডাম, আজ আপনার মন মনে হচ্ছে একটু বেশি ভালো। আহিয়া কিছু না বলে মুচকি হাসলো। আসল তার মন ভালো, সেটা কেন সে জানে না, কিন্তু খুব ফুরফুরে লাগছে তার নিজেকে। মনে হচ্ছে যেন কোনো বোঝা দূর হয়ে যাচ্ছে। আরজান বলল, আর কিছুক্ষণ থাকবে নাকি যাবে? আহিয়া বলল, আসছি অনেকক্ষণ, এবার যাওয়া যাক। দুজনেই মুচকি হেসে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে অভ্র চোখগুলো খুলে দেখলো অনু হাওয়া। সে আর কিছু না করে আবার ঘুমের দেশে তলিয়ে গেল। আরজান একেবারে গোসল সেরে বেরিয়েছে। আহিয়া তার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। আরজানের শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা। আহিয়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার ভীষণ লজ্জা লাগছে। আরজানকে দেখলে সে কফির কাপ রেখে চলে যেতে নিলেই আরজান তার হাত ধরে হ্যাঁচকা টান দিল। সে হুমড়ি খেয়ে তার বুকের উপর পড়ল। আহিয়া মাথা নিচু করে নিল। সে তাকাতে পারবে না আরজানের চোখে। আরজান বুঝলো এই মেয়ে এখনও তাকে ভীষণ লজ্জা পায়। সে দুই হাত দিয়ে আহিয়ার মুখ তুলে ধরল। আহিয়াকে বলল, লুক ইনটু মাই আইস আহি। আহিয়া তবুও তাকাতে পারল না। এই চোখে কি যেন আছে, তার বুক কাঁপে শুধু। আহিয়া চোখ বন্ধ করে নিল। আরজান আবার বলল, প্লিজ লুক ইনটু মাই আইস, ক্যান ইউ সি এনিথিং দেয়ার? আহিয়া চোখ খিচে নিল। সে সাহস পাচ্ছে না তাকাতে। সে কি করবে? এই চোখের গভীরতা মাপার সাধ্য তার নাই। আরজান আহিয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, প্লিজ আহি, তাকাও আমার চোখে। আহিয়া তবুও তাকাচ্ছে না। আরজানের ভেতরে পড়ছে, এই একটা মেয়েকে ভালোবেসে জীবন পার করেছে, আর এই মেয়েটাকে সেটা বোঝাতেই পারছে না। রাগে তার শরীর কাঁপছে। কেন সে এত অবুঝ? আরজান রেগে গর্জে উঠল। ওপেন ইউর আইস। আহিয়া কেঁপে উঠল, তবুও চোখ খুলল না। আহিয়া মনে মনে ভাবছে, সকালে তো ঠিকই দেখলো, তাহলে এখন এত রেগে আছে কেন? আরজানের সব ধৈর্য বাঁধ ভাঙল। সে খামচে ধরল আহিয়ার কোমর। হঠাৎ আক্রমণে আহিয়া হতবুদ্ধি হয়ে গেল। কিছু বলবে তার আগেই আরজান কামড়ে ধরল তার ঠোঁট। আহিয়া প্রচুর ভয় পেয়ে গেল। আজ পর্যন্ত আরজান কখনো এত রুক্ষভাবে তার কাছে আসেনি, তাহলে আজ কেন? সে কি তার কথা শোনেনি? এর জন্য এই পদক্ষেপ? আহিয়া সরতে চাইলো কিন্তু পারল না। আরজান তার দুই হাত দিয়ে আহিয়ার শরীরে প্রতিটি ভাঁজে ভাঁজে স্পর্শ করেছে। আহিয়া ভীষণ ভয় পাচ্ছে। এত রুক্ষভাবে কেন স্পর্শ করছে তাকে? সে তো ব্যথা পাচ্ছে। আরজান বুঝতে পারছে না। বুকের ব্যথায় আহিয়া কুঁকিয়ে উঠল। আহিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আরজান এত খারাপ আচরণ করতে পারলো তার সাথে? কই, সে তো কখনো বাজে ব্যবহার করে না তার সঙ্গে। তাহলে হঠাৎ দরজার ঠকঠক শব্দে হুঁশ ফিরল আরজানের। মুখ তুলে তাকালো আহিয়ার দিকে। তার ফর্সা মুখটা ব্যথায় লাল হয়ে গেছে। আরজানের খেয়াল আসলে সে কতটা রুটলি তো স্পর্শ করছে। আরজান ঢোক গেল। এটা কি করলো সে? শুধু শুধু রাগ দেখাচ্ছে মেয়েটাকে। সে কিছুতেই বুঝতে পারছে না মাঝে মাঝে এত রাগ কেন আসছে। তার তো রাগার কথা না। সে যে আহিয়াকে শেষ পর্যন্ত পেয়েছে, সেটাই তো তার কাছে অনেক বড় পাওয়া। তাহলে তার কেন মনে হয় আহিয়া তার ভালোবাসা বুঝুক? কেন তার মনে হয় বাসনা জাগে আহিয়া তাকে বলুক সেও তো ভালোবাসে? আহিয়া ছাড়া পেতেই বাথরুমে চলে গেল। আরজান দরজার খুলে দেখলো ময়না। সে বলল, ভাইজান, বড় সাহেব আপনারে ডাকে। আরজান আসছি বলে ঘর আটকে দিল। ময়না চলে গেল। আরজান কিছুক্ষণ বসে আহিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। আহিয়া আসছে না। আরজান অফিসের পোশাক পরেছে। আহিয়ার সাথে কথা বলে সে নিচে নামবে, কিন্তু এই মেয়ে বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে।
আরজান ডাকলো। আহি, বাইরে এসো, কথা আছে। ভেতরে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে সত্যি ঘুমিয়ে পড়েছে। আরজান আরও কিছুক্ষণ অপেক্ষা করল। আহিয়া বের হলো না। সে বুঝলো এই মেয়ে আজ সে থাকতে আর বেরি হবে না, তাই সে চলে গেল নিচে। সে যেতেই আহিয়া বাইরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, উনি মাঝে মাঝে এমন করে কেন আমার সাথে? মনে হয় যেন কিছু বোঝাতে চায়। আমি বুঝতে পারি না, নাকি আমি ভুল ভাবছি? আচ্ছা, ওনার দিকে তাকলে আমার বুক কাঁপে কেন? কি আছে ওনার চোখে? আমি তাকাতে পারি না কেন? আল্লাহ ওনাকে বোঝার শক্তি দাও আমাকে। বাড়ির সবাই একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে, কিন্তু অনু, অভ্র, আহিয়া কেউ সেখানে উপস্থিত নেই। আরজান গম্ভীর হয়ে খাচ্ছে। আজমল চৌধুরী আরজানের উদ্দেশ্যে বলল, সিঙ্গাপুরে একটা কাজ পড়ে গেছে, তুমি কি যেতে পারবে? আরজান খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো। মনে পড়ে গেল কয়েক বছর আগের দুর্বিষহ সৃষ্টি। আহিয়াকে রেখে গেছিল, কিন্তু ফিরে আসার পরে সে অন্য কারো হয়ে গেছিল। আরজান ঢোক গিলল। বাবাকে কিভাবে বলবে সে যেতে চায় না? পাশ থেকে আশরাফ চৌধুরী বলল, অভ্রকে বলতাম, কিন্তু যে ছেলে কাল বিয়ে করেছে আজ তাকে মেরেও ঘর থেকে বের করা যাবে না কি সন্দেহ? ওনার কথায় সবাই একটু লজ্জা পেল। উনি নিজেও কথাটা বলে থতমত খেয়ে গেল। দিন দিন ছেলের মতো হয়ে যাচ্ছে, ঠোঁট কাটা। আরজান বলল, কবে যেতে হবে? দুপুর 2টায়। আরজান থমকালো আজকেই। এখনই তো বইয়ের সাথে খারাপ ব্যবহার করলো, মানানোর সময়ও তো পাবে না। আহিয়া কষ্ট পাবে, কিন্তু তার হাতে তো সময়ও নেই। অফিসে কিছু কাজ না করলেই নয়। সে দ্রুত খেয়ে অফিসের উদ্দেশ্যে হাঁটা ধরল। অভ্র উঠল বেশ কিছুক্ষণ পরে। অনু এখনো আসেনি। শালার বউ ধমক ছাড়া কথাই বোঝে না। কে ছিল ভালো কথা, চলে আয়, তাহলেই তো অভ্রর মাথা ঠিক থাকে। কিন্তু ওই যে বলে সুখে থাকতে ভূতে কিলায়, এই অনুর একই সমস্যা। অভ্র উঠে গোসল করতে গেল। শরীরে পানি পড়তেই সারা শরীরে জ্বলে উঠল, আর চোখে পিঠে তাকাতেই চোখ ছানা পড়া। শালার বউ করছেটা কি? সুরো পিঠের মাংস খেয়ে ফেলছে। অভ্র রাগে দাঁত কিরমির করল। হাতের কাছে পাক, উচিত শিক্ষা দিবে। গোসল সেরে হাতে একটা মলম নিয়ে অনুর রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। দরজায় নক করতে অনু কেঁপে উঠল। কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, কে কে? তোর ভাতার, দরজা খোল। অনু থতমত খেয়ে গেল। একই ভাষা, এমন ভাষা তো বাপের জন্মেও শোনেনি। এই লোকটা আসলেই জাতা। তার ভাবনার মাঝেই অভ্র আবার ডাকলো, কথা কানে যাচ্ছে না? দরজা ভাঙতে হবে, তাহলে কিন্তু রাতের থেকে বেশি ড্রেস পরবে। অনু দিন দুপুরে এমন হুমকি দিচ্ছে। কেউ শুনলে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না। সে ধীর পায়ে উঠে দরজা খুলে দিল। অভ্র সাথে সাথে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনু ভয়ে কয়েকটা ঢোক গেল। এই লোক এমন নির্লজ্জ কেন? কেউ দেখলে কি ভাববে? এমনি সে সকাল থেকে বাইরে বেরোতে পারে না, এমনি হাঁটতে পারছে না ঠিক মতো। কার উপর ঠোঁট গলার 14টা বেজে গেছে। এই অবস্থায় কি বাইরে যাওয়া যায় নাকি? অভ্র খাটের উপরে বসে বলল, পিঠে লাগিয়ে দে। অনু বুঝল না কি লাগিয়ে দিবে। অভ্র হাতের মলম দেখালো। অনু মলম হাতে নিয়ে পিঠের দিকে তাকাতে চোখ ছানা বড়া। একই এত মনে হচ্ছে কেউ চাবুক দিয়ে মেরেছে। অনুর মনে মনে হাসি পেল। ঠিক হয়েছে, ও কি কম কষ্ট পেয়েছে? শয়তান লোক, তাও ছাড়েনি। এখন দেখ কেমন লাগে। এটা দেখার পরে অনুর কষ্ট একদম কমে গেল। মিটমিট করে হেসে মলম লাগাতে লাগলো। শেষ হতেই অভ্র বলল, রুমে চলে আয়, এখানে যেন না দেখি। এটাও তো রুমই। হ্যাঁ রুমে, কিন্তু তোর রুমে। তাতে কি, আমি আমার রুমে থাকবো। আমি পারবো না রে, তোর রুমে থাকতে। বইয়ের রুমে থাকলে কেমন ঘর জামাই ফিল আসে। অনু হ্যাঁ কি বলে? এই লোক বইয়ের রুমে থাকলে ঘর জামাইয়ের ফিল আসে, এটা এই বাপের জন্মে প্রথম শুনল। অভ্র বেরিয়ে যেতে যেতে বলল, দেরি যেন না হয়, তাহলে আরেক ড্রেস পরবে। অনু রেগে পারফিউম ছুঁড়ে মারল। শয়তান একটা, তাকে বারবার লজ্জায় ফেলছে। দুপুর 12টা। আজ আহিয়ার রুম থেকে বেশি বের হয়নি। একবার গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে, আর নিচে নামেনি। সে গভীর চিন্তায় মগ্ন। আরজান কেন মাঝে মাঝে তার সাথে এমন আচরণ করে?
সে বুঝতে পারছে না সে কি করেছে যে আরজান স্পষ্ট করে বলছে না। তার ভাবনার মাঝেই আরজান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আহিয়া চমকে উঠল আরজানকে এই সময় বাড়িতে দেখে। সে তো এই সময় অফিসে থাকে। আহিয়া দাঁড়িয়েই রইল। আরজান কাবার্ড খুলে ব্যাগ প্যাক করতে লাগলো। আহিয়া অবাক হয়ে গেল। এখন কই যাবে সে? তাকে তো কিছুই বলেনি, বলবেই বা কেন? সে কে? আহিয়া মুখ ঘুরিয়ে নিল বাইরের দিকে। ব্যালকনি দিয়ে বাইরের বাগান দেখতে লাগলো। আরজানের কাজ শেষ হলে সে আহিয়ার কাছে আসলো, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি সিঙ্গাপুর যাচ্ছি 2 দিনের জন্য। একা থাকতে পারবে না? আহিয়ার বুক কাঁপলো। সিঙ্গাপুর এত দূরে, তাকে না বলে এত দূর এত বড় সিদ্ধান্ত নিল। তাকে একবার জানালে কি সে বারণ করতো? তবুও কিছু বলল না, চুপ করে রইল। আরজান তার চুলে চুমু খেয়ে বলল। কিছু তো বলো। আহিয়া ছোট্ট করে বলল, সাবধানে যাবেন। আরজান আহিয়াকে তার দিকে ঘুরিয়ে নিল। দেখলো তার চোখ জোড়া ছলছল করছে। আরজান তার চোখের পাতায় চুমু খেতেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। আরজান হতভাগ। কাঁদছে কেন এই মেয়ে? সকালের জন্য কি বেশি কষ্ট পেয়েছে নাকি? আরজান তড়িঘড়ি করে বলল, কি হয়েছে আহি, কাঁদছো কেন? সকালের জন্য আমি সরি। মাথা খারাপ হয়ে গেছে আমার। মাঝে মাঝে তোমার সাথে বাজে ব্যবহার। সরি জান, কাঁদে না। আহিয়ার কাদা থামার বদলে আরও বেড়ে গেল। আরজান পড়ল বিপাকে। তার এখনই চলে যেতে হবে। এখন যদি বউ এমন করে কাঁদে, সে কিভাবে যাবে? সে আহিয়ার সারা মুখে চুমু দিয়ে বলল, কাঁদে না জান, আমি চলে আসবো। যাওয়াটা খুব জরুরি, নাহলে আমি যেতাম না। প্লিজ লক্ষ্মীটি, কেঁদো না আর। আরজান বারবার ঘড়ি দেখছে। আহিয়া বুঝলো সত্যি ওনার দেরি হয়ে যাচ্ছে, তাই সে সরে দাঁড়িয়ে বলল, যান আপনি, আপনার দেরি হয়ে যাচ্ছে। আরজান আবার তার কাছে এগিয়ে গিয়ে ঠোঁটে একটা গভীর চুমু দিয়ে বলল, আমি ফোন দেবো তোমায়, চিন্তা করো না, আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানাতেই সে বেরিয়ে গেল ঘর থেকে। তারপর মা চাচিকে বলে বাসা থেকে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাতের বেলা অনু বুক থুরুথুরু করছে। সে অভ্রর ঘরে যেতে ভয় পাচ্ছে। আমার না গেলেও তাকে আস্ত রাখবে না। দেখা যাবে সবার সামনে আবার কোলে করে নিয়ে আসবে। সেই ভয়ে বেচারি পাশ গুনে গুনে ফেলছে। দরজায় হাত রাখতেই সেটা খুলে গেল। এক পা রাখার আগেই কেউ তাকে শুনে ফাঁসিয়ে নিয়ে এলো। বেচারি ভয়ে শেষ। অভ্র তাকে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে আসলো। অনু ভয়ে শেষ। আজও কি আবার ওইসব করবে নাকি? তাহলে সে মরেই যাবে। অনুর কাঁদো কাঁদো চেহারা দেখে অভ্র বলল, পাখি, এত ইন্টারেস্ট মুখ করো না। তাহলে যেটা করতে চাচ্ছি না সেটা করে ফেলবো, তাও সারা রাত ভরে। এমন হুমকি তো অনু ভয়ে জমে গেল। অসভ্য কোথাকার। অনু এসে অনুকে জড়িয়ে ধরে বলল, এত রোম্যান্স করার শখ কেন প্রতিদিন? আমি আজ রোম্যান্সের মোড়ে নাই, ঘুমা। অভ্র এসে অনুকে জড়িয়ে ধরে বলল। অনু ফ্যাপা জায়গায় খেয়ে গেল। সে আবার কখন রোম্যান্স করতে চাইলো, তাও আবার এই শয়তান দানবের সাথে? তার বয়ে গেছে। সে চুপচাপ ভালো মেয়ের মতো শুয়ে পড়ল। অভ্র এসে তার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে তার বুকে মুখ ডুবালো। বেচারি ভয়ে কেঁদে দিবে অবস্থা। অভ্র বেশি কিছু না করে বুকে কয়েকটা চুমু দিয়ে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আহিয়ার ফোন বেজে উঠল। আহিয়া রিসিভ করতে আরজান বলল। কি করো? আহিয়া মুচকি এসে বলল, শুয়ে আছি। ঘুমোনি কেন? ঘুম আসছে না। কেন, আমাকে মিস করছো বুঝি? আহিয়া লজ্জা পেয়ে বলল, জানি না। আমি খুব দ্রুত চলে আসবো, কষ্ট পেও না। এভাবে রাতের শেষ ভাগ পর্যন্ত তারা ফোনে কথা বলে কাটিয়ে দিল। সকালে প্রথম আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই যেন সমস্ত ঘরটার সোনালি পরশ বুলিয়ে দেয়। দূরের কোনো গাছে বসে কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে। চারপাশ নিস্তব্ধ, তবুও যেন এক গভীর সঙ্গীত বাজে। পাখির ডাকে, পাতার মৃদু দোলায়, আর দূরের আজানের শান্ত ধ্বনিতে। আকাশটাকে দেখে মনে হয় কেউ যেন জল রঙে নীলের উপর হালকা কমলা ছুঁয়ে দিয়েছে। ছোট ছোট সাদা মেঘেরা ধীরে ভেসে বেড়াচ্ছে সেই নীল আকাশে। হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে, যেন তারা
ঘুম থেকে উঠে চোখ মেলছে এক নতুন দিনের আহ্বানে। রান্নাঘর থেকে ভেসে আসে ধোঁয়া ওঠা লাল চায়ের গন্ধ, সঙ্গে ভাজার হালকা শব্দ। মা হয়তো পরোটা ভাজছেন। পাশের বারান্দায় বসে পাখির দল রোদ পোহাচ্ছে, আর শিশির ভেজা ঘাসে পা রাখলেই ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। এই সকালটা শান্ত, নির্মল আর আশা জাগানিয়া, যেন প্রতিটি শ্বাসে নতুন করে বাঁচার ইচ্ছে জন্মায়। আহিয়া ধীরে ধীরে উঠে বসলো। আজ ভার্সিটিতে যাবে সে, তার ইম্পর্টেন্ট ক্লাস আছে। রুহিকে সে অপেক্ষা করতে বলেছে ভার্সিটির সামনে। সকালে তাড়াতাড়ি খেয়ে সে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। সারাদিন ক্লাসে করে 2টার একটু নিস্তার পেল। রুহি তড়িঘড়ি করে গেটের দিকে যেতেই কারোর সাথে ধাক্কা লাগলো। পড়ে যেতে নিতলেই তার শার্ট খামচে ধরলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। ধীরে ধীরে চোখ খুলতেই সেদিনেই সে রেস্টুরেন্টে লোকটাকে দেখতে পেল। তাড়াতাড়ি সরে দাঁড়ালো। শুভ্র মিষ্টি হেসে বলল, ভালো আছেন মিস? আমি ভালোই থাকি। পার্মানেন্ট? রুহি ব্রু কুচকালো। ভালো খারাপ আমার পার্মানেন্ট হয় নাকি আজও? আহিয়া এগিয়ে এসে বলল, শুভ্র ভাই, আপনি এখানে? আমাকে উনি পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। আজ ড্রাইভার ব্যস্ত। আহিয়া আস্তে করে ওহ বলল। শুভ্র বলল, এটা কে, বান্ধবী নাকি? আহিয়া হেসে বলল। বেস্ট ফ্রেন্ড। শুভ্র বলল, চলো তবে, তোমার বেস্ট ফ্রেন্ডকেও নিতে পারো, আমি কিছু মনে করব না। আহিয়া বাসায় ফিরেছে অনেকক্ষণ, কিন্তু তার কিছুই ভালো লাগছে না। কেমন যেন হাঁসফাঁস লাগছে সব কিছু। সে কি আরজানকে মিস করছে নাকি সে বুঝতে পারছে না। এমন কেন লাগছে তার? কিছু কষ্ট অনুভব হচ্ছে। ভার্সিটি থেকে এসে সে আর নিচে নামেনি। হঠাৎ ফোন বাজার শব্দে সে ঘুরে তাকালো। ফোনের কাছে যেতেই তার মুখে মুচকি হাসি খেলে গেল। আরজান কল করেছে, আর কেন যেন মনটা ভালো হয়ে গেল। তাহলে কি সে এটারই অপেক্ষা করছিল? হবে হয়তো। আহিয়া তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো। কি করো আহি? এই একটা ডাকে তার প্রাণ জুড়িয়ে যায়। এমন কেন হয়? এই ডাক তো আহিরের মুখ থেকে শুনে প্রাণ জুড়ানোর কথা ছিল, কিন্তু তা তো কখনো হয়নি। আহিরের ডাকে তো সে শান্তি খুঁজে পায়নি। তাহলে আরজান ডাকলে এমন লাগে? মনে হয় সমস্ত সুখ যেন এই ডাকেই। সে বলল, কিছু না, বসে আছি। খেয়েছো? আহিয়া কি বলবে? সে তো খায়নি। ভার্সিটি থেকে এসে ফিরে সে কিছুই করেনি। সে বলল, না, খাইনি। কেন? এমনি ইচ্ছে করছে না। আপনি কবে আসবেন? আরজান মুচকি হাসলো। সে কাছে থাকলে পালাই পালাই করে, আর দূরে গেছে এখন মিস করছে। সে একটু নাটক করে বলল। মনে হচ্ছে 1 সপ্তাহ থাকা লাগবে। আহিয়া চমকে উঠল। 1 সপ্তাহ? একদিনেই তো সে থাকতে পারছে না। কোনো কিছুতে মন বসাতে পারছে না। 1 সপ্তাহ সে কিভাবে থাকবে? আর মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। কত খুশি হয়ে ফোন রিসিভ করেছিল, সব খুশি মাটি হয়ে গেল। সে চুপ করে রইল। আরজান বাঁকা হাসলো। বোকা মেয়ে, বোঝে না যে সে মনে মনে আরজানকেই খুঁজে। দূরে গেছে, এখন বুঝছে মজা। কথা বলছো না কেন? আহিয়া বলল, এমনি। আচ্ছা থাকো তাহলে, আমার কাজ আছে। ভালো থেকো। আহিয়া কিছু বলার আগে সে ফোন কেটে দিল। আহিয়ার এবার ভীষণ কান্না পাচ্ছে। এমন কেন হচ্ছে? সে এবার কেঁদেই ফেলল। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। অনু রুমে গোমরা মুখ করে বসে আছে। এই অভ্রর বাচ্চা তাকে বসিয়ে রেখেছে এভাবে। না, কেন কথা বলছে না, তাকে যেতে দিচ্ছে না, বিরক্তিকর। অনু রাগে ফুঁসছে। কোন পাগলের পাল্লায় পড়ল রে বাবা? সে ভাবলো এভাবে বসে বোর হতে সে পারবে না, তাই সে উঠে চলে যেতে চাইল, কিন্তু বিধি বাম অভ্র হাত ধরে আটকে দিল। অনুর মেজাজ খারাপ হলো। শুধু শুধু বসে থাকার মানে কি? সে কি বোর হয় না? সে রেগে বলল, কি সমস্যা? এভাবে আটকাচ্ছেন কেন? বসে থাক। কেন? দেখি তো। অনু বিরক্ত হয়ে বলল, কি দেখছেন? তোকে। অনু ভ্যাবাচাকা খেয়ে গেল।
তাকে দেখছে মানে কি? এভাবে বসিয়ে রেখে তাকে দেখা হচ্ছে। সে তো রাগে ফুঁসে উঠল। আর কোনো কাজ পান না? আমাকে জীবনে দেখেন নাই? দেখছি তো। তাহলে এখন দেখার কি আছে? আগের কথা আলাদা। এখন তো তুই আমার বউ, তো এখন তো সেভাবে দেখবো, তাই না? অনু ভ্রু কুঁচকালো। সেভাবে বলতে কি বোঝাচ্ছে লোকটা? এই লোক মোটেও সুবিধার না। সে বলে, তো এখন কিভাবে দেখেন? অভ্র দুষ্টু হেসে বলল, যেভাবে দেখলে পুরো শরীর ক্র্যাশ করা যায়। অনু ফুস কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। তার শরীর বসে বসে স্ক্যান করছে এই লোক। অসভ্য বেয়াদব। সে রেগে উঠে চলে যেতে নিলেই অভ্র তাকে টান দিয়ে শুয়ে দেয়। মুখের কাছের চুলগুলো হাত দিয়ে সরিয়ে মুখে ছোট করে চুমু খেলো। অনু কেঁপে উঠল। এই লোকের মতলব ভালো না। কখন কি করে বসে তার ঠিক নাই। সে উঠার জন্য মোচড়ামুচড়ি করতে শুরু করলো। কিন্তু অভ্র তো অভ্রই। সে অনুর গলায় মুখ ডুবালো। অনু ছটফট করে উঠল। এই মুহূর্তে সে অভ্রকে নিতে পারবে না। অভ্র ছোট ছোট চুমু দিতে শুরু করলো। অনু ভয়ে বারবার ঢোক গিলছে। সে কি করছে? এই দানব তো থামবে না। অভ্র আস্তে আস্তে অনুর গেঞ্জির ফিরতে হাত ঢুকিয়ে দিল। অনু নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। অভ্রর হাত তার শরীরের বিভিন্ন জায়গা বিচরণ করছে। অনু তো লজ্জায় শেষ। এই লোক এমন কেন? সব সময় রোমান্টিক মুডে থাকে। অভ্র অনুর গলা থেকে মুখ উঠিয়ে পেটে চুমু খেলো। অনু জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। সে মনে হয় অক্সিজেনের অভাব বোধ করছে, না হলে নিশ্চয়ই হাঁপানি হয়ে গেছে। অভ্র তার পেট নাভিতে চুমু খেতে শুরু করলো। অনু কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ ছাড়ুন। অভ্র নেশাক্ত চোখে তাকিয়ে বলল, কেন পাখি? অনুর বুক কাঁপে। এমন করে ডাকে কেন? সে তো কথা হারিয়ে ফেলে। তবুও কাঁপা কাঁপা বলল, আমার শরীর ব্যথা, পারবো না ওইসব করতে। কোন সব? অনু চরম বিরক্ত যেন বুঝে লোকটা এমন করছে। সে কিভাবে বলবে কোন সব? সে মোচড়ামুচড়ি করল। তাতে বিশেষ কোনো লাভ হলো না। অভ্র চুমুর মাত্রা বাড়তে শুরু করলো। সত্যি সে এখন নেশাক্ত সিংহ। তাকে আটকানো কি এতটাই সহজ? জানে না অনু। অনুর ভয় হচ্ছে এই শরীরে সে আবার ইন্টিমেট হতে পারবে না, মরে যাবে। অনু ফুপিয়ে কেঁদে উঠল। অভ্র বিরক্ত হয়ে তাকালো তার দিকে। গভীর গলায় বলল, কাঁদছিস কেন? আমার ভয় লাগছে, ছাড়ুন প্লিজ। কেন ভয় করছে? অভ্র অনুর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। মেয়ে আই। অনু ছটফট করে উঠল। সে কিছুতেই পারবে না। সে জোরে ধাক্কা দিল অভ্রকে। অভ্র ধাক্কা খেয়ে বিছানায় ধপাস করে পড়ে গেল। বিরক্ত হয়ে তাকালো অনুর দিকে। ধমক দিয়ে বলল, কি সমস্যা? এমন ধাক্কাধাক্কি করছিস কেন? আপনি সবসময় কাছে আসেন কেন? তোকে কি করবে? দূরে থাকবেন একদম, আমার কাছে আসবেন না। অভ্র ধমক দিয়ে বলল, বইয়ের কাছে যাবে না তো অন্য মেয়ের কাছে যাবে নাকি? যান, কে বারণ করেছে? অভ্র বাঁকা হেসে বলল, সত্যি যাবে নাকি? গেলে তো কেঁদে মরবি। আপনার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। অভ্র অনুর উপরে উঠে তার চোখের দিকে তাকালো। অনুর চোখের পাতা কাঁপছে। অভ্র সেই কাঁপা চোখে চুমু খেয়ে বলল, একবার ভালোবেসে দেখেছিস? অন্য মেয়ের সাথে দেখলে কোথায় জ্বলে, তখন বুঝবি। অনুর এই কথাটা অন্যরকম লাগলো। শয়তানি মনে হচ্ছে না? অনু মনে মনে ভেংচি কেটে বলল, অন্য মেয়ের কাছে গেলে আমি বাঁচি। যা না, তাড়াতাড়ি যা দানব কোথাকার। ভাবনা ছেড়ে অনু তাকাতেই অভ্র গভীর চুম্বনে লিপ্ত হয়ে গেল। অনু আর কিছু বলতে বা করতে পারল না। গভীর রাত আহিয়া অনুভব করছে তার শরীরে কেউ স্পর্শ করছে। ঘুমের ভেতরে তার শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল। সে তো দরজা বন্ধ করে ঘুমিয়েছে। তাহলে রুমে মানুষ আসলো কোথা থেকে? সে ভীষণ ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তার আগেই লোকটা তার মুখ চেপে ধরে বলল, জান, এত রাতে চিৎকার করো না তো, বাসা সবাই চলে আসবে।
আহিয়া অবাক, বিস্মিত, হতভম্ব হয়ে গেল। আরজান এই লোক এত রাতে আসলো কিভাবে? সে না বলল 1 সপ্তাহ পরে আসবে, তাহলে তার সাথে মজা করছে? ইস, সে যে কত কষ্ট পেল তার বেলায়। সে কথা বলবে না লোকটার সাথে? সে ধাক্কাতে শুরু করলো। আরজান বলল, কি হয়েছে, এমন করছো কেন? তাই আমার জানার রাগ হয়েছে বুঝি? আহিয়া কিছু বলল না, মুখ ফুলিয়ে রাখলো। আরজান শব্দ করে চুমু খেলো তার ঠোঁটে। আহিয়া কাঁপলেও কিছু বলল না। আরজান আদুরে গলায় বলল, আহি জান, কথা বলো প্লিজ। তোমার জন্য এত দূর থেকে ছুটে এলাম, আর তুমি মুখ ফুলিয়ে রাখছো? তাহলে তো আমার আসা উচিত হয়নি। সমস্যা নেই, কালকে আবার ব্যাক করবো। আহিয়া চমকে উঠল। আবার যাবে মানে কি? একদিনেই তার অবস্থা নাজেহাল, আবার গেলে কি হবে? না না, সে কিছুতেই আর যেতে দিবে না। সে না হয় একটু রাগ করেছে, তার রাগ ভাঙালেই তো হয়। তা না করে চলে যেতে চাচ্ছে লোকটা। আরজান ডিম লাইটের আলোতে তাকিয়ে দেখলো আহিয়ার চোখ ছলছল করছে। সে তার মুখটা 2 হাতের আজলায় নিয়ে বলল, আরে বোকা, কাঁদো কেন? এমনি বলছি তো, কাঁদে না। ওঠো, খেতে পেয়েছে তো, কিছু খেতে দাও। আহিয়া উঠে বসলো। সেও তো কিছু খায়নি। শাইলা বেগম ডাকতে এসেছিল কয়েকবার। সে বারবার বলছে তার খেতে ইচ্ছে করছে না, তাই তিনিও ফিরে গেছে। আহিয়া দরজা খুলে বাইরে চলে গেল। তারপর খাবারগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে রুমে নিয়ে আসলো। আরজান এরই মাঝে গোসল করে বেরিয়েছে। আহিয়া একটু তাকালো, লোকটা তাওয়ালে পড়ে বের হয়েছে। এত বড় মানুষ, লজ্জা শরম নাই? সে খাবারগুলো টেবিলের উপর রেখে দাঁড়িয়ে রইল। আরজান পোশাক পাল্টে খেতে বসলো। আহিয়াকে বসতে বলে ভাত মাখতে লাগলো। তারপর আহিয়ার মুখের সামনে লোকমা বাড়িয়ে দিল। আহিয়া অবাক হলো, কিছু বলার জন্য মুখ খুলতেই ভাত দিয়ে দিল মুখে। আরজান বলল, এত সময় না খেয়ে আছো কেন? আহিয়া অবাক হলেও কিছু বলল না, নিজের দিকে তাকিয়ে খেতে লাগলো। আরজান বলল, মনে কিছু থাকলে সেটা মুখে বলতে হয়, না বললে বুঝবো কিভাবে? তুমি যদি একবার বলতে চলে আসেন, আমি কি না বলতাম? তুমি তা না করে খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে রইলে, এটা কি ঠিক বলো? শরীরে খারাপ হবে না? আহিয়া খাচ্ছে আর কথা শুনছে, তার লজ্জা লাগে না বুঝি? আরজান আহিয়াকে পুরোটা খাইয়ে দিল। তারপর নিজে গিয়ে তার জন্য খাবার নিয়ে এসে খেতে শুরু করলো। আহিয়া অবাক হয়ে শুধু ওকে দেখতে লাগলো। একটা মানুষ কতটা পারফেক্ট হলে ঘরে বাইরের সমান ভালো দেখতে পারে। আহিয়ার ভালো লাগছে আরজান ফিরে আসাতে। না বলা কথাগুলো বোঝার জন্য মনে মনে ধন্যবাদ বলল। আরজান বলল, মনে মনে কিছু বলো না আপনি, আমার সবটাই সামনাসামনি চাই। আহিয়া থতমত খেয়ে গেল। কি লোক রে বাবা, মনের কথা বুঝে কিভাবে? আরজান বলল, তোমার মন অনেক আগেই পড়ে ফেলেছে, তোমার দিকে তাকিয়ে বুঝতে পারি মনে কি চলে। আহিয়ার কিছু ভাবলো না, না জানি কিভাবে আবার লোকটা বুঝে ফেলে। আরজান খাওয়া শেষ করে আসলো। তারপর প্যান্টের পকেট থেকে ছোট বক্স বের করলো। একটা ডায়মন্ড রিং চিকচিক করছে। আরজান আহিয়ার হাত ধরে সেটা পরিয়ে দিল। আহিয়া কিছু বলার সময় পেল না। আরজান তার কাছে এসে জড়িয়ে ধরে বলল, তুমি আমার অনেক সাধনা রাখি, আমি তোমাকে খুব ভালোবেসে আগলে রাখবো। তারপর মাথায় কয়েকটা চুমু খেয়ে আহিয়াকে কোলে তুলে নিল। আহিয়া চমকে উঠলেও কিছু বলল না। তার বুঝতে বাকি নাই লোকটা কি করতে চাচ্ছে। সে লজ্জায় মুখ লুকালো আরজানের বুকে। আরজান মুচকি হেসে আহিয়াকে শুয়ে দিল। তারপর আহিয়াকে শুয়ে দিয়ে নিজে তার বুকে মাথা রেখে বলল, চুলটা একটু টেনে দাও, কাল ঘুমোতে পারিনি। আহিয়া মুচকি হেসে চুলে হাত বুলাতে শুরু করলো। এই লোকটা তার ভাবনার বাইরে, সে কখনো ঠিক করে বুঝে উঠতে পারে না একে। চুল নাড়তে নাড়তে আরজান ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। আহিয়া মনে মনে বলল, ওনাকে এত কেন ভালো লাগছে আমার? আমি কি ভালোবাসতে শুরু করেছি ওনাকে? গভীর রাত। আরজান ঘুমিয়ে পড়লেও ঘুম নেই আহিয়ার চোখে। সে কিছু একটা ভাবছে। হঠাৎ তার মনে নানা প্রশ্নের বাসা বেঁধেছে, তার উত্তর জানা নেই। আজকাল আরজানের জন্য সে কিছু একটা ফিল করছে, কিন্তু কথা হচ্ছে সে তার হেলমেটওয়ালার
জন্য যেমন ফিল করতো ঠিক তেমন ফিল হচ্ছে তার। এমনটা হওয়ার কারণ সে কিছুতেই বুঝতে পারছে না। এমনটা তো হওয়ার কথা না, তাহলে সে বারবার সে কথা ভাবছে কেন? এত সব চিন্তার মধ্যে তার ঘুম আসছে না। সে তাকালো ঘুমন্ত আরজানের পানে। কেমন নির্জীব লাগছে তাকে, মনে হচ্ছে যেন একটা শান্ত শিশু ঘুমিয়ে আছে। আহিয়া তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার ভালো লাগছে আরজানকে দেখতে। লোকটা জেগে থাকলে তো সে তাকাতেই পারে না। এখন না হয় এখন একটু মন ভরে দেখুক। হঠাৎ করে আরজান তাকালো। আহিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল, এদিক সেদিক তাকাতে লাগলো। আরজান ব্রুকুচকে তাকিয়ে আছে। ডিম লাইটের আলোতেও দেখতে পাচ্ছে আহিয়া নজর লুকাতে চাচ্ছে, যে কোনো চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আরজান বলল, ঘুমোনি এখনো? আহিয়া আমতা আমতা করে বলল। ঘুম ভেঙে গিয়েছিল তাই ঘুম আসছে না আর। আরজান হাত বাড়িয়ে আহিয়াকে কাছে টেনে নিল। আহিয়া একটু লজ্জায় মুচড়ামুচড়ি করল। আরজান শান্ত সুরে বলল। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। আহিয়া কোনো কথা না বলে চোখ বন্ধ করল। আরজান তার মাথায় হাত বোলাতে শুরু করলো। আহিয়া চুপ করে শুয়ে আছে। আরজান বলল, আহি, হুম। তুমি কি আমাকে মিস করছিলে? আহিয়া নড়ে চড়ে উঠল। কি বলবে, সে তো সত্যিই মিস করেছে, কিন্তু এই কথা বলা যায় নাকি? সে বুঝি লজ্জা পায় না? আরজান বুঝলো আহিয়া লজ্জা পাচ্ছে, কিন্তু আরজানও আজ ছেড়ে দিবে না। সে মুখ থেকে কথা বের করেই ছাড়বে। সে আবার বলল, বলবে না? কি বলবো? মিস করনি? জানি না। আরজানের মাথায় এবার দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে আহিয়াকে বলল। সামনের সপ্তাহে ইউএসএ যেতে হবে 15 দিনের জন্য। আহিয়া লাফ দিয়ে উঠে বসলো। আরজান বাঁকা হাসলো। ঘুঘু ফাঁদে পা দিয়েছে। আহিয়া তড়িঘড়ি করে পড়ল। না মানে এই না আসলেন আবার কেন যাবেন? কাজ পড়ে গেছে, কেয়ার করার, যেতেই হবে। আর তাছাড়া আমি থাকা না থাকায় তোমার বিশেষ কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আহিয়া করুণ চোখে তাকালো আরজানের দিকে। সে কিভাবে বলবে আরজান না থাকলে তার ঘুম হবে না? তার তো কটু ভালো লাগে না আরজান না থাকলে। 15 দিন না থাকলে আহিয়া কিভাবে থাকবে না? না না, সে পারবে না। তাকে আটকাতেই হবে, যে করেই হোক। 1 মাসে কতবার বাইরে যেতে হয়? তার কি বউ নাই নাকি? বউ রেখে এত মানুষ বাইরে যায় না? আহিয়া আমতা আমতা করে বলল। বলছিলাম কি না গেলে হয় না? হবে না কেন? অবশ্যই হবে। তাহলে যেতে হবে না, বাবাকে মানা করে দিন। কিন্তু কেন মানা করব? আমি না থাকলে কারো কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আহিয়া বলল। মা আপনাকে খুব মিস করবে। বাবা সামনে নেবে। অনু অনুও মিস করবে। আব্রু আছে ওনাকে সামলানোর জন্য। ছোট মা তো আপনাকে খুব ভালোবাসে, ছোট মাও মিস করবে। চাচু তো আছে, সব ম্যানেজ করে নেবে। আহিয়ার এবার মহা বিপদে পড়ে গেল। সে তো কোনোভাবেই আটকাতে পারছে না আরজানকে। এবার কি করবে? আরজান তো অবাক। এই মেয়ে নিজের কথা না বলে পুরো গোষ্ঠীর কথা বলে দিল। আরজান এবার বিছানা থেকে উঠতে নিল। আহিয়া বলল। কই যাচ্ছেন? ব্যাগ প্যাক করে আসি। 15 দিন তো অনেক সময়। এতদিন থাকতে গেলে বেশ কিছু জামা কাপড় নিতে হবে। আমি বরং এখনো গোছগাছ করে রাখি। আহিয়া আরজানের হাত টেনে ধরল। করুণ মুখে তাকালো তার দিকে। আরজান বলল। কি হলো, কিছু বলবে? আহিয়া কয়েকটা ঢোক গিলে বলল। আমিও মিস করব, থেকে যান না। আরজান অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। এই মেয়েকে সোজা পথে আনতে বাঁকা হতে হয়, না হলে কথা বুঝে না। আরজান বলল। তা কি করে হয়? আমার তো যাওয়া ফাইনাল, এখন তো মানা করলে হবে না। আহিয়া মুখ কাদো কাদো হয়ে গেল। ও তো কখনো কিছু চায়নি, আজ শুধু একটা জিনিস যাচ্ছে তাও না বলে দিল। তার চোখ টলমল করছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। আরজান দেখলো মেয়েটা আরেকটু হলেই কেঁদে দিবে। আহিয়া কিছু না বলে পাশে ধপাস করে শুয়ে পড়ল। তার এখন কান্না পাচ্ছে। 2 মিনিটের মধ্যে নাক টানার শব্দ পেল আরজান। যা কাণ্ড, সত্যিই কেঁদে দিল। এখন বউকে আদর করে কান্না থামাতে হবে। কি আর করার, বোকা বউ তার।
আরজান এগিয়ে এলো আহিয়ার কাছে, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হচ্ছে জান? কান্না করো কেন? আহিয়া নাক টানে কিছু বলে না, সে কথা বলবে না আর লোকটার সাথে। বউ রেখে সারা মাস বিদেশ পড়ে থাকুন, তাতে তার কি? সে না হয় একটু মিস করবে, কিন্তু লোকটা তো তাকে মিস করবে না। মিস করলে নিশ্চিতই যেতে পারতো না। এইসব ভেবে আহিয়ার আরও কান্না পেয়ে গেল। আরজান আহিয়াকে ঘুরিয়ে তার দিকে ফিরালো। আরে বাবা, 1 মিনিট নাই কাঁদতে, বউয়ের নাক মুখ ফুলে গেছে, চেহারা যেন আরও সুন্দর হয়েছে একটু কান্নার ফলে। বাবা, এমন হলে তো প্রতিদিন 2-4 বার কাঁদাতে হবে। এত মিষ্টি জিনিস দেখা কেউ মিস করতে পারে নাকি? আরজান আদুরি গলায় ডাকল, আরে জান, কেঁদো না। আমি যাব না তো। আমার বউ আমাকে মিস করবে আর আমি তাকে ফিরে চলে যাব। এটা তো হতেই পারে না। দেখি, চোখ মুছো। আরজান নিজেই আহিয়ার চোখ মুছে দিল। চোখ নাক একদম লাল হয়ে গেছে, কি অপরূপ সুন্দর লাগছে তাকে। আরজান তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর আহিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কান্না করতে হবে না, আমি এমনি বলেছি। কোথাও যাচ্ছি না আমি। আমি শুধু দেখতে চাইলাম আমি না থাকলে আমার বউটা আমাকে মিস করবে কিনা। আহিয়া এবার লজ্জা পেল। ইস, লোকটা এই ফোন দিয়ে আসছে, আগে যদি জানতো তাহলে কিছুতেই ও এভাবে বলে দিত না। এখন তো নিজেরই লজ্জা লাগছে। সে ফট করে চোখ বন্ধ করে ফেললো। আরজান শব্দ করে হাসলো। তার বউটা লজ্জা পাচ্ছে, তাকে আরো লজ্জা দিতে আরজান বলল, বাইরে থেকে আসলাম, কই বউ একটু আদর সোহাগ করবে তা না, কান্না করে বালিশ ভেজাচ্ছে। আহিয়া আরজানের বুকে মুখ লুকালো। এই লোকটা আজ তাকে লজ্জা দিতে মাঠে নেমেছে। কথায় কথায় তাকে লজ্জা দিচ্ছে। আরজানের বুক কাঁপছে। মেয়েটা যেভাবে জড়িয়ে ধরেছে তাতে তার নিঃশ্বাসের গতি তত্তর করে বাড়ছে। সে আহিয়ার জামার ভেতরে দিয়ে হাত গলিয়ে দিল। আহিয়া চমকে উঠে সরতে নিল, কিন্তু আরজান তা হতে দিল না। তাকে আর একটু কাছে টেনে নিয়ে আসলো। তার হাত এখনো আহিয়ার শরীরের বিচরণ করছে। আহিয়ার নড়ে চড়ে উঠছে। তার সরতে হবে। এই লোক বেসামাল হয়ে যাচ্ছে। সে সরতে নিলেই আরজান তাকে সোজা করে শুয়ে দিয়ে তার উপর উঠে গেল। আহিয়া ঠোক গিলল কয়েকটা, তার এখন আবার ভয় করছে। আরজান নেশাক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আরজান আহিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, ভালোবেসে কিস করতে শুরু করলো। আহিয়ার দম বন্ধ হয়ে আসছে। সে কি করবে? সে নিতে পারছে না আরজানের এমন ছোঁয়া। তার কেমন যেন বুক কাঁপছে। এমন কেন হচ্ছে আজ? বারবার চোখের সামনে হেলমেট পরা একটা ছেলের দৃশ্য ভেসে উঠেছে। সে চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সে অনেক কাছ থেকে তাকে দেখতে পাচ্ছে। আরজান নিজের কাজে ব্যস্ত। সে আহিয়াকে আদর করছে। আহিয়া কেন যেন এই জগতেই নেই। বারবার তার হেলমেটওয়ালা ছবি ভাসছে চোখে। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হতে গেল। আরজান আহিয়াকে জড়িয়ে ধরে তার গলায় ছোট ছোট চুমু দিয়ে যাচ্ছে। আরজান বেসামাল হয়ে গেল মুহূর্তেই। সে আরও ঘনিষ্ঠ হতে নিলেই তার কানে বজ্রপাতের মতো শুনতে পেল, হেলমেটওয়ালা। আরজান তড়িৎ উঠে বসলো। তার স্বপ্নে সে এক মুহূর্তে কেটে গেল। আহিয়া তো আহিরকে এই নামে ডাকে, তাহলে আহিয়া আহিরকে মিস করছে। আরজানের হাতের মুঠোয় শক্ত হয়ে গেল। আহিয়া আজও আহিরকেই ভালোবাসে। সে তাহলে বোকার রাজ্যে বসবাস করছিল। সে আরও ভাবতে বসেছিল আহিয়া তাকে ভালোবাসতে শুরু করেছে। আরজান রাগে কাঁপছে। পাশে থাকা টেবিল ল্যাম্প সজোরে ফেলে দিল ফ্লোরে। কিছু ভাঙার শব্দে হুঁশ ফিরল আহিয়ার। বোঝার চেষ্টা করল কি হলো। হঠাৎই তার বলা কথা মাথায় আসতেই শরীরের বিদ্যুৎ খেলে গেল। আরজান কি এজন্যই রেগে গেল? কিন্তু সে তো হুঁশে বলে নাই, মনের অজান্তেই বলে ফেলেছে। পুরুষ মানুষ নিজের স্ত্রীর মুখে অন্য কারোর নাম শুনতে পছন্দ করে না, সে হোক তার ভাই, তবুও না। আহিয়া কিছু বলতে নিবে তার আগে আরজান উঠে চলে গেল বাথরুমে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আহিয়া বোকার মতো বসে আছে। কি থেকে কি হয়ে গেল? সে জানে এমন মুহূর্তে ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আরজান কি করবে তাহলে? সে তো ভুল করে বলে ফেলেছে। আরজান কি তাকে
ক্ষমা করবে না? সে ওই অবস্থাতেই বিছানায় বসে রইল ভয়ে ভয়ে। আরজান কি তাকে আবারও ইগনোর করবে? তার আবার কান্না পাচ্ছে। কাছের মানুষের ইগনোর খুবই কষ্টকর। আরজান বের হলো 1 ঘন্টা পরে, নিজেকে অনেকটাই শান্ত করে। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, তবুও শান্ত রাখছে উপরে। তার এখন অন্য নেশার প্রয়োজন। এভাবে সে রাত কাটাতে পারবে না। সে বাইরেই চলে যেত, কিন্তু এত রাতে আহিয়া একা ভয় পাবে বলে যায়নি। সে ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরালো। জীবনটা কেমন যেন, যখনই ভাবে সব ঠিকঠাক তখনই এলোমেলো হয়ে যায় সব। আহিয়া রুমে বসেই বুঝতে পারছে আরজান সিগারেট খাচ্ছে, কিন্তু তার সেখানে যাওয়ার সাহস হলো না। যে কাণ্ড ঘটালো, এখন যদি সামনে যায় নির্ঘাত 2-4টা চড় গালে পড়বে। সে ভয়ে সে চুপ করে বসে আছে, কিন্তু ব্যালকনি থেকে ধোয়ার রুমের ভেতর চলে আসছে। সে একটু একটু কাশতে শুরু করলো। আস্তে আস্তে কাশির মাত্রা বেড়ে গেল। আরজান শুনতে পেল সেই শব্দ। রেগে সিগারেট ব্যালকনি দিয়ে ফেলে দিল। শালার জীবন সব জায়গায় এই মেয়ের জন্য আটকে পড়ে, কিছুই শান্তিমতো করতে পারে না। আহিয়া কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেছে, তবু আরজান রুমে আসলো না। আহিয়া শুয়ে পড়ল বিছানায় মাথা দিয়ে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ মুছে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আরজান সারা রাত বাইরে বসেই কাটিয়ে দিল। রুমে আসার আর ইচ্ছে হলো না তার। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ধরফড়িয়ে উঠে বসলো আহিয়া। বিছানার পাশে তাকাতেই দেখলো আরজান নেই। তার মানে সারা রাত ঘরে আসেনি আরজান। মনটাই খারাপ হয়ে গেল আহিয়ার। উঠে ব্যালকনিতে তাকালো, এখানেও কেউ নেই। আহিয়া ওঠার আগেই চলে গিয়েছে আরজান। মন খারাপ নিয়ে আহিয়া ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। সবাই নাস্তা করছে, শুধু আরজান নেই। শায়লা বেগম আহিয়াকে দেখে বলল, আহিয়া মা, শরীর খারাপ নাকি এত দেরিতে উঠলে? না মা, আসলে একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেল। আপনার ছেলে কখন বেরিয়েছেন মা? আহিয়া বলল। শায়লা বেগম অবাক হয়ে গেল। আরজান বাড়ি ফিরেছে তিনি তো জানেনই না। সে তো আরজানকে বের হতে দেখেনি, তাহলে কখন আবার গেল ছেলেটা? তিনি বিস্মিত হয়ে প্রশ্ন করল, আরজান কখন ফিরেছে? আমার তো দেখা হয়নি ওর সাথে। অনেক রাতে ফিরেছে মা। এত তাড়াতাড়ি কেন বের হলো ছেলেটা? আহিয়া কিছু না বলে চুপচাপ টেবিলে বসে পড়ল। শায়লা বেগম খাবার দিতেই আস্তে ধীরে খাওয়া শুরু করলো। এদিকে অভ্র সমানে অনুকে জ্বালিয়ে যাচ্ছে, টেবিলের নিচে পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। অনু ভীষণ বিরক্ত অভ্রর কাণ্ডে, কিন্তু কিছু বলতে পারছে না সবার সামনে। লোকটা আসলেই বিরক্তিকর, সব সময় বাহানা খুঁজে ছোঁয়ার। অনু ফট করে পায়ে একটা পাড়া মেরে দিল। অভ্র চোখ গরম করে তাকালো, পরে বুঝাবে মজা। অনু পাত্তা দিল না, বেয়াদব একটা। আজমল চৌধুরী অভ্রকে উদ্দেশ্য করে বলল, তোমার কি ছুটি কাটানো হয়েছে? এবার কি দয়া করে অফিসে যাবে? অভ্র দুষ্টু হেসে বলল, কি যে বলেন না শ্বশুর আব্বু, 3 দিনে কি বিয়ের শখ মেটে নাকি? পুরো টেবিল জুড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। এই ছেলে জীবনেও শুধরাবে না, আগেই বোঝা উচিত ছিল। অনু লজ্জায় মাথা নিচু করে গালি দিতে থাকলো অভ্রকে। আহিয়া মুচকি হেসে ফেলল। এই অভ্রর সামনে থাকলে আহিয়া হাসি আটকাতেই পারে না। আজমল চৌধুরী আর কিছু না বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। এর সাথে যত কথা বলবে এই ছেলে ততই লজ্জা শরম খেয়ে উত্তর দিবে। তার থেকে ভালো কথা না বলা। আয়েশা বেগম অভ্রর পিঠে একটা থাপ্পড় মেরে বলল, দিন দিন কি বেশি নির্লজ্জ বেহেয়া হয়ে যাচ্ছে সপ্র? আহ মা, বউয়ের সামনে কেউ মারে? আমার প্রেস্টিজ ডাউন হয়ে গেল। অনু চোখ গরম করে তাকালো, তারপর আহিয়াকে বলল। ভাবি ইউনিভার্সিটি যাবে না? আহিয়া বলল। আমি যাব না অনু, তুমি চলে যাও। অনু মন খারাপ নিয়ে বলল, একা একা ভালো লাগে না, কিন্তু যেতেই হবে। আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে, না হলে আমিও যেতাম না। আহিয়া মুচকি হাসি দিল, মুখে কিছু বলল না। অভ্র এবার একটা চান্স পেল। সে অনুকে বলল। রেডি হয়ে আয়, আমি দিতে যাব। অনু মুখ ভেঙচি কাটলো, ওর সাথে কখনো যাবে না। অনু বলল, আমি গাড়িতে চলে যেতে পারবো। একটা গাড়ি ভাই নিয়ে গেছে, আরেকটা আব্বুরা। তুই কিভাবে যাবি?
তাহলে রিক্সায় করে যাব। অভ্র দিল এক ধমক। বেশি বুঝিস, যেতে হলে আমার সাথে যাবি, না হলে দরকার নাই। অনু ধমক খেয়ে চুপ করে রইল। ও জানে তানবের কথা না শুনলে যাওয়া হবে না, কিন্তু ওর যাওয়া দরকার, তাই সে রেডি হতে চলে গেল। আহিয়া খাওয়া শেষ করে শাশুড়ি চাচি শাশুড়ির সাথে টুকটাক কথা বলতে লাগলো। আর্জেন্ট ভোর 5টায় এসেছে অভি ফ্ল্যাটে। এসেই ঘুমিয়ে পড়েছে। অভি তার জন্য নাস্তা রেডি করছে, উঠলেই খিদে পাবে। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে আরজান উঠে বসলো। অভি সন্দেহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরজান ব্রুকুচকে বলল। এভাবে কি দেখিস? অভি বলল। কি ব্যাপার ভাই, এতদিন পরে আমাকে স্মরণ হলো? কাহিনী কি, বউয়ের সাথে ঝগড়া নাকি? আরজান বলল। আমার বউ ঝগড়া করতে যায় না নাকি? ও ভাই, তুই ওই দুঃখে আমার বাসায় আসলি? ইস, আগে বলতি, আমি আহিয়াকে ঝগড়া শিখিয়ে দিতাম। দেউ শালা, বেশি বুঝিস। এমনি এসেছে, খেতে দিবি নাকি চলে যাব? আরে না ভাই, কখন থেকে কষ্ট করে তোর জন্য রান্না করলাম হাত পুড়িয়ে। আহা, এত কষ্ট করার কি দরকার? বিয়ে করে নিলেই তো পারিস। কি দরকার ভাই, একাই ভালো আছি, এত প্যারা নিতে পারবো না। আমার বান্ধবী কিন্তু খুবই শান্ত, একদম প্যারা দেবে না, মুখ বুজে শুয়ে যাবে, যেমন এখনো শুচ্ছে। ভাই, তুই রাহাকে বিয়ে করে নিতে বল, এই সম্পর্ক আর সম্ভব না। কেন সম্ভব নয়? ও তো ওকে খুব ভালোবাসে। ভালোবাসলে অবিশ্বাস করতো না। ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, পরে ভুল বুঝতে পেরেছে। অভি মুচকে হাসলো, তারপর আরজানের দিকে তাকিয়ে বলল। কিন্তু আমার মনে ক্ষত থেকে গিয়েছে। সেটা কি আমার ক্ষত থেকে বেশি অভি? এটুকুতে এত অভিমান? তাহলে আমার মতো হলে কি করতে? একটা মানুষকে এত বছর ধরে ভালোবাসলাম, সে আমি ভেবে অন্য কাউকে ভালোবাসলো। এখন যখন তার এত কাছে আমি, তবু সে আমাকে চিনতে পারছে না, ভালোবাসতে পারছে না। এদিকে আমার জন্য কম যন্ত্রণার বল? অভি তাকালো বন্ধুর করুণ মুখের দিকে। সে আরজানের কষ্টটা বুঝলো। তারও তো অনেক অভিমান জমে আছে রাহার প্রতি। কিভাবে অন্য মেয়ের সাথে দেখে ওকে এত কথা শুনিয়ে ব্রেকআপ করেছিল, সে কথা মনে পড়লে অভির রাগ অভিমান সব হয়। পরে অবশ্য ভুল বুঝতে পেরেও অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু অভি ক্ষমা করেনি। এর মানে এই না যে সে রাহাকে ভুলে গেছে বা ভুলে যেতে চায়। সে একটু বোঝাতে চায় কাছের মানুষ মুখ ফিরিয়ে নিলে কেমন লাগে। নিজের ভাবনা ছেড়ে বেরিয়ে অভি বলল। তো একবার কি নিয়ে রাগ হলো বউয়ের প্রতি? বোকার উপর রাগ করে কি লাভ ভাই? নিজেকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই না। বাদ দে সেসব, তুই এবার সবটা মিটিয়ে নে। অভিমান কিন্তু খুব খারাপ ভাই, কখন যে জমতে জমতে পাহাড় হয়ে যাবে বুঝতেই পারবি না। অভি কিছু না বলে ফ্রেশ হয়ে আসতে বলল। আর যেন ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। খেতে খেতে বলল। ভাই, তোর রান্না কিন্তু সেই, বউকে রান্না করে খাইয়ে মান ভাঙতে পারবি। অভি হাসে। সত্যি তার রান্না ভালো। বন্ধুরা যখন সবাই একসাথে পার্টি করে, তখন তার দায়িত্ব পড়ে রান্নার। সবাই তৃপ্তি সহকারে খেয়ে যখন প্রশংসা করে, তখন তার অনেক ভালো লাগে। অভির ফ্যামিলি নিজেদের পারিবারিক ব্যবসা আছে, কিন্তু অভি সেটা না করে নিজের চেষ্টায় একটা ভালো কোম্পানিতে জব করে। পরিবার থেকে আলাদা থাকার কারণে রান্নাটা তাকে শিখতে হয়েছে। এখন ভালোই পারে, সবার প্রশংসাও কুড়ায়। অভ্র অনুকে সারা রাস্তা জ্বালাতে জ্বালাতে নিয়ে এসেছে, গেটের সামনে নামিয়ে দিয়ে বলেছে। আমি এখানেই থাকবো, ইম্পর্টেন্ট ক্লাসটা করে চলে আসবি, বাকিগুলো করতে হবে না। অনু ক্লাস করে বড় হতেই দেখা হলো আদিল মাহমুদের সাথে। অনু একটু অস্বস্তিতে পড়ে গেল। আদিল বলল। কেমন আছো অনু? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? আমিও ভালো। তো কি খবর, বিয়ে করে ফেলেছো নাকি? অনু মাথা নিচু করে রাখলো। আদিল বুঝতে পারলো, মুচকি এসে বলল। আমি তোমার চাচাতো ভাইকে দেখেই বুঝেছিলাম তোমাকে খুব ভালোবাসে। সুখী হবে তুমি। অনু ফট করে বলল। আমি পছন্দ করি না ওনাকে। আদিল হাসে। স্বামী স্ত্রী একসাথে থাকলে শুধু পছন্দ না, ভালোবাসাও হয়ে যাবে। অনু লজ্জা পেল। অভ্র গেটের সামনে থেকে দৃষ্টি দিয়ে রেখেছে আদিল অনুর দিকে, যেন চোখ দিয়ে গিলে খাবে। বেচারি অনু ভুলেই গেছিল যে দানবটা আছে আশেপাশে। তাহলে কি আদিলের সাথে কথা বলে?
অনু কথা শেষ করে হাঁটতে হাঁটতে গেটের সামনে এসে থমকে দাঁড়ালো। অভ্র আগুন চোখে তার দিকে তাকিয়ে আছে। অনু ঢোক গিলল কয়েকটা, যা দেখে ফেলছে নিশ্চয়ই। এবার তাকে কি করবে? অভ্র হাসি মুখে বলল, কথা হলো এক্স বয়ফ্রেন্ডের সাথে? অনু হকচকিয়ে গেল। এই লোক এখনো এই কথা ধরে বসে আছে। সে আমতা আমতা করল। কিছু বলবে তার আগেই অভ্র রাগী কণ্ঠে বলল, এত পিরিত চলে? আজ তোর সব পিরিত বের করব। অনু ভীষণ ভয় পেয়ে গেল। সে জানে অভ্র কি করতে পারে, তাই সে বাইকে না উঠে দৌড়ে একটা রিকশায় উঠে বসলো। অভ্র এমনিতেই রেগে আগুন, তার উপর অনুর এই কাণ্ডে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে রেগে চিৎকার করে বলল, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না অনু, তুই আজ শেষ। অনুর কানে কথাটা পৌঁছাতেই সে ভয়ে আরো ছিটিয়ে গেল। রিকশাওয়ালাকে তাড়াতাড়ি যেতে বলল। অভ্র বাড়ির দিকে না গিয়ে চলে গেল অন্য রাস্তায়। বিকেলে আহিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। চুলগুলো খুলে রাখা, গোসল করেছে অনেক আগে, কিন্তু চুল বড় হওয়ার জন্য শুকায়নি এখনো। একটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। আহিয়া চমকে তাকালো আরজান এত তাড়াতাড়ি কেন আসলো? রাগ করে চলে গেল, একটা কলও দিল না। আহিয়া ভীষণ খারাপ লেগেছে সারাদিন। আরজান গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে চলে গেল। আহিয়া এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আরজান ঘরে প্রবেশ করলো। রুমে কাউকে না দেখে এদিকে সেদিকে তাকালো। দেখলো একটা অবয়ব, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সারা শরীর চুল দিয়ে ঢাকা। আরজানের মন ভালো হয়ে গেল। এত সুন্দর চুল সে জীবনেও দেখেনি। হয়তো দেখেছে, কিন্তু এত মুগ্ধতা নিয়ে তাকিয়ে অনুভব করেনি। আরজান ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আহিয়া বুঝলো আরজান তার খুব কাছের, তবুও সে ঘুরে তাকালো না। আরজান যত কাছে যাচ্ছে তত চুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে হবে। সে কেমন নিঃস্বার্থ মানবের মতো গিয়ে চুলে মুখ ডুবিয়ে দিল। আহিয়া কেঁপে উঠল, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। না সরিয়ে দিল। আরজান আহিয়ার চুলে কয়েকটা চুমু এঁকে দিল। আহিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আরজান অবাক হলো। সে যে মেয়ের একটু কাছে আসলে দূরে যাওয়ার পায়তারা করে, সেই মেয়ে এমন চুপ করে আছে কেন? হঠাৎ মনে পড়ে গেল রাতের ঘটনার কথা। আরজান মনে মনে কয়েকবার শিট করে উঠল। সে যেমন আহিয়াকে কাছে পেতে উন্মাদ ছিল, আহিয়ারও নিশ্চয়ই তাকে কাছে পাওয়ার ইচ্ছে ছিল। সে কিভাবে ওই মুহূর্তে ওকে রেখে চলে যেতে পারলো? আহিয়ার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে নিজেকে সামলাতে। ওর তো এগুলো মাথায় আসেনি। নিজের রাগ নিয়ে পড়েছিল সে। আরজান আহিয়াকে ঘুরিয়ে দিল। তার মুখটা দুই হাতে তুলে বলল, সরি জান, রাতে মাথায় ঠিক ছিল না। আমার অমন করা একদম উচিত হয়নি। আহিয়া কিছু না বলে মাথা নিচু করে রাখলো। আরজান তার সারা মুখে চুমু দিয়ে বলল, সরি বললাম তো, আর হবে না। আহিয়া মুখটা নিচু করে বলল, আমায় ক্ষমা করে দিন, আমিও ভুল করেছি। আরজান তাকে জড়িয়ে ধরে বলল, আমরা ওভাবে রিয়েক্ট করা মোটেও উচিত হয়নি। বাদ দাও এসব কথা, মন খারাপ করে থেকো না। এক কাপ কফি নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে আসি। আহিয়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল কফি আনতে। নিস্তব্ধ রাত ঘনিয়ে আসছে। অনু তার ঘরে বই পড়ছে। সে আর অভ্রর ঘরে যায়নি। অভ্র সারাদিন বাসায় ফেরেনি। অনু ভয়ে ভয়ে আছে সারাদিন। না জানি আবার কি করে বসে। তখন যে ব্যবহার করেছে, তার উপর আমার আদিল স্যারের সঙ্গে কথা বলতে দেখেছে, সব মিলিয়ে যে কি ঘূর্ণিঝড় আসতে চলেছে তার দিকে আল্লাহই ভালো জানে। সে রাতের খাবার খেয়ে দরজা আটকে বসেছে। আজ সারা রাতেও তার আর খুলবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে চায় না অভ্রর মুখোমুখি হতে। এসব ভাবনার মাঝেই দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসলো। অনু ভয় পেয়ে লাফিয়ে উঠল। সে জানে অভ্র ছাড়া কেউ না। তার মনের মধ্যে দুরু দুরু করছে, এখন দরজা খুললেই নিশ্চয়ই তার গালে কয়েকটা থাপ্পড় পড়বে। আল্লাহ তার সুন্দর গালে 5 আঙ্গুলের ছাপ মোটেও ভালো লাগবে না। এবার দরাম করে শব্দ হলো। অনু কেঁপে উঠল, ভয়ে ভয়ে বলল, কি? আমি অনু, তোমার ভাবি।
অনু হাঁপ ছেড়ে বাঁচল। সে গিয়ে দরজা খুলে দিল। আহিয়া ঘরে প্রবেশ করার আগেই অভ্র ঘরে ঢুকে অনুকে কোলে তুলে নিল। অনু আহিয়া দুজনেই হাঁ। অভ্র কই থেকে আসলো? আহিয়া তো একটা জিনিস দেখাতে এসেছিল অনুকে, অভ্রকে তো সে দেখেনি। অনুর চোখ রসগোল্লা। আহিয়ার সামনে তাকে কোলে করছে ভাবতেই লজ্জায় হাঁসফাঁস করতে শুরু করলো। অভ্র কোনো দিকে পাত্তা না দিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরলো। আহিয়া হা হা করে হেসে ফেলল। অভ্র অনুকে যে কতটা ভালোবাসে সেটা কারো বুঝতে বাকি নেই, শুধু অনুই বুঝতে চায় না। আহিয়া হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো। আরজান শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। আহিয়াকে এভাবে হাসতে দেখে ব্রু কুচকে তাকালো। আর তার অবধি এত প্রাণ খুলে আহিয়াকে কখনো হাসতে দেখেনি আরজান। সে নিষ্পলক তাকিয়ে রইল আহিয়ার দিকে। আহিয়া হাসতে হাসতে দরজা আটকে এসে খাটের এক পাশে বসলো। আরজান স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কি ব্যাপার ম্যাডাম? আর এত খুশি কেন? কেমন হয়েছে? আহিয়া হাসতে হাসতেই বলল, আর বলবেন না, আমি অনুর কাছে একটা জিনিস দেখাতে গিয়েছিলাম। অভ্র ভাই কিছু বলতে না দিয়ে তার বউকে কোলে নিয়ে পগার পার। আরজান বলল, তো তার বউকে সে করে নিয়েছে, এতে এত হাসার কি আছে? আরে কোলে নিছে সেজন্য হাসছি না, কিন্তু অভ্র ভাই কারো সামনেই লজ্জা পায় না নিজের ভালোবাসা প্রকাশ করতে, সেই জন্যই একটু বেহায়া হয়ে গেছে, তাই ভাবতেই হাসি পাচ্ছে আমার। ভালোবাসলে এত লজ্জা পেতে হয় না ম্যাডাম।